খবরের কাগজে বহু জ্যোতিষীর দেখা মেলে। এদের মধ্যে কেউ কেউ দাবি করেন যে তারা নাকি আপনার আমার ভবিষ্যৎ পুঙ্খানুপুঙ্খ বলে দিতে পারে। একবার ভেবে দেখুন, যদি সত্যিই তাই হয় তাহলে ব্যাপারটা কি খুব সুখকর হবে? মানে, আপনি একটি মেয়েকে ভালোবাসেন, ভবিষ্যতে দেখলেন তার বিয়েতে আপনি নিমন্ত্রিত। আপনি মিষ্টি খেতে ভালোবাসেন, ভবিষ্যৎ বলছে আপনার ডায়াবেটিস। এবং মৃত্যু, নিজের মৃত্যু ঠিক কোন দিন কোন সময়ে ওত পেতে বসে আছে তা আমরা কেউই জানতে চাই না। আমাদের গল্পের নায়ক স্বপ্নময় তা জানতে চাই। জানতে পেরে আজ সে মৃত্যুর দিন গুনছে। কিংয়ের গল্পের এত কিছু আমরা বদলেছি যে মূল গল্পের প্লট ছাড়া কোনো কিছুই আর আগের মতো নেই। যাই হোক, শুনতে থাকুন স্টিফেন কিংয়ের গল্প দ্য ডিউস অবলম্বনে মিডনাইট হরর স্টেশনের আজকের গল্প, মৃত্যুর ছায়া। টেলিফোনটা নামিয়ে রেখে সোফার উপরে গা এলিয়ে দিল স্বপ্নময়। ঘণ্টাখানিকের মধ্যেই নিশিকান্ত এসে পড়বে, অথচ তার কাগজপত্র কিছুই গুছিয়ে রাখা হয়নি। তার চোখ সিলিংয়ে আটকে আছে, দুটো হাত কোলের উপর জড়ো করা, বিষণ্ণতার ছাপ সমস্ত শরীর জুড়ে। একটু আগে এক কাপ কফি বানিয়েও খাওয়া হয়নি। গল্পের বইতে মন বসেন। দু চোখের পাতা বন্ধ করলেই ঘন জঙ্গলের গাছ আর তাদের বিরাট ভৌতিক ডালপালা ভেসে উঠছে পর্দায়। রমণী ঝাপসা হয়ে উঠছে চোখ দুটো। মৃত্যু তার দরজায় এসে দাঁড়িয়েছে, এক পা করে এগিয়ে আসছে কাছে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সোফা থেকে উঠে পড়ল সে। আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, তারপর কাগজপত্রের আলমারির দিকে এগিয়ে গেল। তাদের তিন পুরুষের সমস্ত আইনি নথি আর কাগজপত্র এখানেই রাখা থাকে। তার বাবা আর দাদুর দুখানা বড় সাইজের ছবিও সাজিয়ে রাখা আছে। আলমারির দরজা খুলতেই ছবি দুটোকে দেখতে পেল স্বপ্নময়। তার ক্লান্ত মুখে সরু একটা হাসি খেলে গেল। একটা সুতির কাপড় দিয়ে ছবি দুটোকে মুছে নিল সে। তারপর উপরের তাক থেকে দুটো ফাইল টেনে বের করে নিল। বাড়ির দলিল, ব্যাংকের কাগজপত্র, পারিবারিক সম্পত্তির যাবতীয় নথি থাকে এই দুটো ফাইলে। সেগুলো সোফার সামনের টেবিলের উপর রেখে আলমারি বন্ধ করে দিল সে। এই কয়েকটা কাগজের কথাই বলেছিল নিশিকান্ত। প্রথমটায় স্বপ্নময়ের প্রস্তাবটা শুনে সে সজোরে হেসে উঠেছিল। ভেবেছিল এটা স্বপ্নময়ের আর একটা প্র্যাকটিক্যাল জোক। কিন্তু না, স্বপ্নময় মজা করেনি। অন্তত এই মুহূর্তে তার মনের রসিকতার চিহ্ন মাত্র নেই। সেটা একটু পরেই বুঝতে পেরেছিল অভিজ্ঞ নিশিকান্ত। তারপরেই সকালের সমস্ত কাজ বাতিল করে স্বপ্নময়ের সাথে দেখা করতে আসছে সে। স্বপ্নময়ের বয়স ৩০-এর খানিক উপরে, প্রাণবন্ত তরতাজা তরুণ, শরীরের রোগের চিহ্ন মাত্র নেই। অথচ আসন্ন মৃত্যুর ছায়া তার সমস্ত শরীরটাকে কুঁকড়ে দিয়েছে রাতারাতি। সারা বছর পারিবারিক ব্যবসা সামলানো ছাড়াও সুযোগ পেলেই হিল্লি দিল্লি ছুটে বেড়ায় সে। দিন সাথে এদিক ওদিক ঘুরে এসে আবার কাজে মন দেয়। বন্ধু বান্ধব তার বিশেষ নেই, তবে নিশিকান্তের সাথে তার আলাপ একেবারে ছোট থেকে। তার একটা কারণ আছে। নিশিকান্তরা বংশ পরম্পরায় উকিল। বাপ ঠাকুরদার আমল থেকে স্বপ্নময়দের ব্যবসার আইনি দিকগুলো তারাই দেখাশোনা করে। অতএব বাবা মারা যাওয়ার পর থেকে নিশিকান্তের হাতেই এসে পড়েছে সেই দায়ভার। এমনিতে কাজে ঝক্কি ঝামেলা বেশি কিছু নেই, শুধু মাঝে মাঝে এক্সপোর্টারদের করা কিছু মামলার নিষ্পত্তি করতে হয় তাকে। বন্ধুর উপর সমস্ত দায়িত্ব ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকে স্বপ্নময়। নিশিকান্তও সময় পেলে বন্ধুর বাড়ি এসে আড্ডা দিয়ে যায়। কিন্তু আজকের প্রস্তাবটা কিছুতেই যেন হজম হচ্ছে না তার। রোগ নেই, জড়া নেই, ব্যবসাতেও মন্দা ধরেনি, তাহলে হঠাৎ উইল লিখতে চায় কেন স্বপ্নময়? এটুকু বয়সে কিসের মৃত্যু হয় তার? কাগজপত্রগুলো টেবিলের উপর গুছিয়ে নিল স্বপ্নময়। দু একটা জায়গায় আগে থেকে সই করে রাখল। আজ থেকে থেকে তার নার্ভগুলো দুর্বল হয়ে উঠছে। লিখতে গিয়ে হাত কেঁপে যাচ্ছে বারবার।
ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখল 12:30 বাজতে চলেছে, আর আধ ঘন্টার মধ্যেই এসে পড়বে নিশিকান্ত। গোছানো কাগজগুলোর উপর পেপার ওয়েট রেখে আবার সোফায় পিঠ এলিয়ে দিল সে। চোখের পর্দায় আবার এক আদিম জঙ্গল ফুটে উঠছে। সপ্তাহখানেক আগে ঠিক এরকমই একটা জঙ্গলের বিশেষ গাছের সামনে গিয়ে দাঁড়িয়েছিল স্বপ্নময়। চেনা পথে এক পা করে এগিয়ে গেছিল। মনের গভীরে এক অদম্য কৌতূহল পা আঁকড়ে ধরছিল বারবার। সেদিন আর না এগোলেই ভালো হতো হয়তো, অন্তত আরো কয়েকটা দিন। ঘরের দরজা খোলার শব্দে আধ ঘুমটা ভেঙে গেল। সিকিউরিটিকে আগে থেকেই বলা ছিল নিশিকান্ত আসবে, তাই সে জিজ্ঞেস না করেই দরজা খুলে দিয়েছে। নিশিকান্তর চোখে মুখে উদ্বেগ স্পষ্ট। বেশ বোঝা যায় ভালো করে জামা কাপড় পরার পর্যন্ত সে সময় পায়নি। সেদিকে তাকিয়ে স্বপ্নময়ের মুখে একটা হালকা হাসির রেখা দেখা গেল। টেবিলের ওপর দিকে চেয়ারটা টেনে নিয়ে বসে পড়ল নিশিকান্ত। পেপার ওয়েট ঢাকা কাগজ কটার দিকে তাকিয়ে বলল, এই কিরে, হঠাৎ ভূত চাপলো নাকি মাথায়? স্বপ্নময় উত্তর দিল না। আগের মতোই বসে থেকে মাথা নামিয়ে নিল। শীতকাল, তাও নিশিকান্তর কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সেটা হয় এত দূরের জার্নিতে, না হলে দুশ্চিন্তায়। রুমাল দিয়ে মুখটা মুছে নিয়ে সে জিজ্ঞেস করল, তো রোগ টোগ কিছু হয়েছে নাকি বলতো? ডাক্তার দেখিয়েছিলি? এইবার স্বপ্নময়ের মুখে কথা ফুটল, না, ওসব কিছু নয়। তাহলে? মানুষের জীবন বলা তো যায় না কখন কি হয়। নিশিকান্তর মুখ থেকে উদ্বেগ মুছে গিয়ে সে জায়গায় রাগ ফুটে উঠল। দেখ, তো বলার হয়তো বল, না অন্য কাউকে খুঁজে নেই সব কাজের জন্য। স্বপ্নময় আগের মতোই ঠান্ডা গলায় বলল, 70 বছর ধরে আমাদের সব উইল তোরাই লিখেছিস। আজ আমি অন্য কাউকে দিয়ে লেখালে আমার বাপ ঠাকুরদা নরকেও আমায় ক্ষমা করবে না। তা বটে, তোদের বাপের যা পরিমাণ তাতে গোষ্ঠী শুদ্ধ নরকেই যাবি। তোর যাওয়ার এত তাড়া কেন বলতো? আবার আগের মতোই হেসে মাথা নামিয়ে নিল স্বপ্নময়। টেবিলের উপর রাখা কাগজপত্রগুলো দেখিয়ে বলল, এগুলো ছাড়া আর কি লাগবে বুঝতে পারছি না, দেখে নে তো। তুই কারণ না বলা অবধি আমি কিচ্ছু করব না। কথাটা কানে যেতে কিছুক্ষণের জন্য স্বপ্নময়ের চোখের তাড়া স্থির হয়ে গেল। মনে মনে কি যেন হিসেব করে নিয়ে ধীরে সুস্থে বলল, ভেবেছিলাম এসব কথা কাউকে বলবো না, কিন্তু আজ মনে হচ্ছে তোকে না বলে উপায় নেই। তবে এমনিতেই বলে ডাক্তার আর উকিলের কাছে কোনো কথা গোপন করতেন। ব্যাপারটা ডাক্তার বা উকিলের বোঝার মতো নয়। বিশেষ করে ডাক্তার তো একেবারেই নয়, সে ব্যাটারা শুনলেই আমায় পাগলা গারদে পাঠাবে। নিশিকান্ত এবার হেসে উঠল। মানে কোনো জ্যোতিষী তোর হাত থেকে বলেছে আর তুই বেশি দিন নেই? তুই এসবই বিশ্বাস করছিস কবে থেকে? নিশিকান্ত মজার ছলে কথাটা বললেও সেটা শুনে স্বপ্নময়ের মুখে আবার বিষণ্ণতার ছায়া নামল। সে সোজা হয়ে উঠে বসে বলল, এর আগেও বহু বছর ধরে সেই জ্যোতিষী আমায় এমন অনেক কিছু বলেছে যা মিলে গেছে। বহু বছর ধরে? মানে আরে আমি তো তোকে ছোট থেকে চিনি, এমনকি বেঁচে থাকতে তোর বাবাকেও চিনতাম। তাতে তোদের বাড়িতে কোনোদিন এই সমস্ত দেখেছি বলে তো মনে পড়ে না। তুই যা ভাবছিস ব্যাপারটা ঠিক তা নয়। গ্রহরত্ন জ্যোতিষীকে আমিও বিশ্বাস করিনি কোনোদিন, আর আজও করি না। তাহলে? সোফা ছেড়ে উঠে পড়ল স্বপ্নময়। সিগারেটের প্যাকেট খুলে একটা ঠোঁটের ডগায় ধরে বলল, না, সবই খুলে বলতে হবে তোকে, কিন্তু তুই বিশ্বাস না করলে কিন্তু আমার কিচ্ছু করার নেই। আগে শুনি তো। সিগারেটে টান দিয়ে কিছুক্ষণ কি যেন ভেবে নিল স্বপ্নময়। তারপর ঘরের দুপ্রান্তে ধীর পায়ে পায়চারি করতে করতে বলতে লাগল, আমাদের ফ্যামিলির কথা তো আর তোকে নতুন করে কিছু বলার নেই, জানিস তো সবই। 4 পুরুষ আগে আমার দাদুর দাদু ছিলেন অধিকারী নগর এস্টেটের জমিদার। জমিদার নামেই, সে অঞ্চলের বেশিরভাগটা ঘিরেই ছিল জঙ্গল।
সে জঙ্গলের গাছ কেটে কাঠ বের করে দূর দূরান্তে বিক্রি করাই ছিল আমাদের পেশা। তো সে জমিদারি চুকে বুকে যাওয়ার পরেও জঙ্গলের উপর আমাদের পারিবারিক অধিকার রয়েই গেছিল। আমার বয়স তখন বেশ কম, মানে এই ধরে নেন 10 কি 11। তো মাঝে মধ্যে বাবা আমাকে নগরের জঙ্গলে নিয়ে যেতেন, আমারও যেতে মন্দ লাগতো না। ঘন গাছের জঙ্গল, এতদিন কাটাকাটির পরেও এতটুকু পাতলা হয়, যাতে নিজের খেয়ালে জঙ্গলের বেশি ভিতরের দিকে চলে না যায়, তাই বাবা ভয় দেখিয়ে রেখেছিলেন জঙ্গলের অনেক গভীরে নাকি ভয়ানক একটা বাদুড় আছে। আমার বয়সী বাচ্চাদের দেখতে পেলেই সে সব রক্ত চুষে বাকি শরীরটা ছিবড়ের মতো ফেলে দেয়। আমি অবশ্য বরাবরই শান্ত, এই খুব একটা ভিতরে কোনোদিনই যাই। তো কলকাতায় থাকতে আমার এক বন্ধু ছিল, তার ডাক নাম ছিল চিনু। সারাদিন তার সাথেই খেলাধুলা করতাম। আমি বাবার সাথে জঙ্গলে চলে গেলে সে বেচারারও মন খারাপ হয়ে যেত, তাই সে সময়টা আমারও চিনুকে ছেড়ে বেশি দূর যেতে ইচ্ছা করতাম। একবার দুর্গাপুজোর ঠিক আগে বাবার সাথে জঙ্গলে গেছিলাম। 3 দিন থেকেই ফিরে আসবো বলে ঠিক ছিল, তাই আমিও বেশি আপত্তি করিনি। চিনুরও তখন পরীক্ষা চলছিল। প্রথম 2 দিন ভালোই কাটল। তৃতীয় দিন সকালবেলার কথা, বাবা জঙ্গলের লাগোয়া ক্যাম্পে বসে লোকজনের সাথে কথা বলছে, আর আমি নিজের মনে ঘুরে বেড়াচ্ছি জঙ্গলের বাইরের দিকে। এতদিনে জায়গাটা চিনে গেছি বলে বাবাও খুব একটা বাধা দিতেন না। তো সেভাবে ঘুরতে ঘুরতে হঠাৎ মনে হলো জঙ্গলের ভিতরের দিকের কোন একটা জায়গা থেকে একটা আওয়াজ আসছে, অনেকটা পাখির ডাকের মতো। অথচ ভালো করে শুনলে মনে হবে যেন গাছের পাতাতেই ঘষা লেগে আওয়াজ হচ্ছে। আমার মনটা কৌতূহলে ভরে উঠল। বাদুড়ের ভয়টা ততদিনে কেটে গেছে, ফলে একবার পিছন ফিরে দেখে নিয়ে আমি ভেতরের দিকে এগিয়ে এলাম। কয়েক পা এগোতেই কিন্তু আওয়াজটা থেমে গেল। আমি দ্রুত পা চালিয়ে খানিক দূরে গিয়ে গিয়ে হতাশ হলাম। পাখি তো দূরের কথা, হাওয়া পর্যন্ত দিচ্ছে না। তাহলে আওয়াজটা আসছিল কোথা থেকে? চারপাশের গাছগুলোতে আলাদা কিছু নেই, একইভাবে জমাট বেঁধে জঙ্গল আগলে রেখেছে তারা। সেদিকে তাকিয়ে আছি, এমন সময় পিছন থেকে আবার সেই খচমচ শব্দটা কানে আসতে আমি চমকে পিছন ফিরে তাকালাম। না, এখনো কেউ নেই সেখানে। চোখ ফিরিয়ে নিতে যাব, এমন সময় গাছের কাণ্ডে চোখ পড়তে আমি থমকে গেলাম। আকাশ ছোঁয়া গাছটার কাণ্ডের বেশ খানিকটা জায়গায় ছাল উঠে গেছে। সেটা অবশ্য আশ্চর্যের কিছু না, কিন্তু আমি অবাক হয়ে দেখলাম ছাল ওঠা জায়গাটা ভালো করে লক্ষ্য করলে মনে হয় যেন ইংরেজি অ্যালফাবেটের মতো আকার নিয়েছে সেটা। ধীর পায়ে সেদিকে এগিয়ে গেলাম, সাথে সাথে আরো স্পষ্ট হয়ে উঠল অক্ষরটা। আধখানা চাঁদের মতো, ঠিক যেন ইংরেজি সি। গাছের চারপাশে একবার ঘুরে আসতেই আমার বুকের ভিতর গরম তরলের ফোঁটা পড়তে লাগল। গাছের কাণ্ডে আসলে একটা নাম লেখা আছে, এবং সে নামটা আমার চেনা, চিনু। কিন্তু তার নামটা এই গাছের কাণ্ডে কে লিখবে? অবাক হয়ে বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকলাম। একটু পরে অনেকগুলো সম্ভাবনা মাথায় আসাতে বিষয়টা খানিকটা কেটে গেল। হতে পারে কাঠুরেদের কারোর ছেলের নাম হয়তো চিনু, সেই খেয়ালবশত গাছের ডালে ছেলের নাম লিখেছে। জঙ্গল থেকে বেরিয়ে সেদিন বাবাকে আর কিছু বললাম না। আমি যে জঙ্গলের ভিতর অতটা গেছিলাম সেটা জানলে হয়তো আবার চোখে চোখে রাখবেন আমাকে। সেদিন সন্ধ্যায় ট্রেন ধরে বাড়ি ফিরে এলাম। চিনুর সাথে দেখা হতে তাকেও বললাম কথাটা। সেও বেশ মজা পেয়েছিল। খেলার ছলে কথাটা ভুলেই গেছিলাম। সেটা আবার মনে পড়ল একটা ঘটনায়, একটা মর্মান্তিক ঘটনায়। জঙ্গলের ভেতর কোনো বিশ্রী ধরনের পোকামাকড় কামড়েছিল কিনা জানি না। ফেরার দিন 7 পরে আমার জ্বর এলো, ফলে কিছুদিন স্কুলে যাওয়া বন্ধ হলো। সে কদিন বাড়িতেই বসে কাটত। চিনু মাঝে মাঝে এসে খেলে যেত আমার সাথে। তো একদিন সন্ধ্যায়
শুয়ে শুয়ে গল্পের বই পড়ছি। বাবা এসে খবর দিল চিনুর অ্যাক্সিডেন্ট হয়েছে। স্কুল যাওয়ার সময় বাসের জানলা থেকে বাইরে ঝুঁকেছিল সে। সেই সময় পাশ থেকে আরেকটা গাড়ি এসে ধাক্কা মেরে ছিটকে রাস্তায় ফেলে দেয় তাকে। মাথায় চোট, অবস্থা ভালো নয়। পরদিন সকালেই খবর পেলাম চিনু অজ্ঞান অবস্থাতেই মারা গেছে। বেশ কিছুদিন শোকে ডুবেছিলাম আমি, অন্য কিছু মাথায় আসেনি। একদিন হঠাৎ করেই চিনুর কথা ভাবতে ভাবতে গাছটার কথা মনে পড়ে গেল। তবে কি চিনুর মৃত্যুর সাথে গাছটার কোনো যোগসূত্র আছে? হতে পারে ব্যাপারটা পুরোটাই কোইন্সিডেন্স, কিন্তু কিন্তু যদি তা না হয়। যাই হোক, সেই সময় আর কিছু ভাবিনি গাছটা নিয়ে। এর বছর 8 পরের কথা। বেশ খানিকটা বড় হয়েছি ততদিনে, তোর সাথেও পরিচয় হয়েছে। এর মধ্যে পড়াশোনা নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় আর যাওয়া হয়নি সে জঙ্গলে। কাঠের ব্যবসা কোনোদিনই আমায় টানেনি, কিন্তু আমি দায়িত্ব না নিলে আর আছে তাই বাকে। এতদিনের ব্যবসা তো আর তুলে দেওয়া যায় না। ফলে বাবা অসুস্থ হয়ে পড়তে আমাকেই কাজকর্ম দেখাশোনার দায়িত্ব নিতে হলো। সেই সূত্রেই একদিন আবার যেতে হলো সে জঙ্গলে। এতদিনে অবশ্য সেদিকে যাওয়া আসাটা বেশ খানিকটা সুবিধা হয়েছে। নির্বিঘ্নে কাজকর্ম শেষ করে ফিরে আসার দিন আবার মনে পড়ে গেল গাছটার কথা। চিনুর নামটা নিশ্চয়ই এতদিন পরে আর দেখতে পাওয়ার কথা নয়, কবেই খসে পড়ে গেছে। তাও খানিকটা খেয়ালেই আবার আমি সে পথে এগিয়ে গেলাম। রাস্তা চিনতে খুব একটা অসুবিধা হলো না। এখন তার কারো শাসনের ভয় নেই। বেশ খানিকটা হেঁটে আসতে দেখতে পেলাম গাছটাকে। এখনো সেটা আগের মতোই দাঁড়িয়ে আছে। এ ধরনের গাছ সহজে মরে না। প্রজন্মের পর প্রজন্ম বদলে যায়, এরা একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে থাকে। গাছটার কাছে পৌঁছাতে দেখলাম সত্যি চিনুর নামটা লেখা নেই আর। তার জায়গায় নতুন বাকল গজিয়েছে। মনটা খারাপ হয়ে গেছিল। ফিরে আসতে যাচ্ছিলাম, এমন সময় আবার সেই চেনা শব্দটা শুনতে পেলাম। কি আশ্চর্য, জঙ্গলের অন্য কোনো জায়গায় তো শুনতে পাই না শব্দটা। তবে কি একমাত্র এই গাছটাই শব্দটা করতে পারে? যাই হোক, এই মুহূর্তে আমার মনে হলো গাছটা যেন আমাকে পিছন দিকে ডাকছে। সেটা শুনতে শুনতে না কৌতূহলের বসেই এগিয়ে গেছিলাম গাছটার উল্টো দিকে। কাণ্ডের দিকে চোখ তুলে তাকাতেই আবার কারো নাম দেখতে পেলি, তাই তো? নিশিকান্ত একভাবে তাকিয়ে আছে স্বপ্নময়ের দিকে। টেবিলের উপর থেকে জলের বোতলটা তুলে নিল, তারপর খানিকটা জল গলায় ঢেলে নিয়ে বলল, কার নাম সেদিন দেখেছিলাম বুঝতেই পারছিস? তখন আমার 19 বছর বয়স। বুঝতে পারছি, কিন্তু কাকু তো কোনো দুর্ঘটনায় মারা যাননি। স্বপ্নময় মাথা নেড়ে বলল, না না, কিভাবে মারা যাবে সেটা বড় কথা না, এমনকি কতদিনের মধ্যে সেটাও বোঝার উপায় নেই। নিশিকান্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, কিন্তু শুধু এই দুটো ঘটনার উপর ভরসা করে তুই এত কিছু? দুটো ঘটনা নয় নিশি, আমার 30 বছরের জীবনে অন্তত 12-10 গাছটার সামনে গিয়ে দাঁড়িয়েছি আমি, যেমন মাত্র 4 বার সেখানে কিছু লেখা ছিল না। আর বাকি 6 বার? আলমারিটার কাছে আবার এগিয়ে গেল স্বপ্নময়। একটা পাল্লা খুলে ফেলে ভিতর থেকে একটা সাদা খাম বের করে আনলো। তারপর সেটা নিশিকান্তর দিকে এগিয়ে দিয়ে বলল, এই ছবিগুলো আমার তোলা, কবে তোলা তার ছবিগুলোর পিছনে লেখা আছে। খাম খুলে ছবিগুলো বের করে আনলো নিশিকান্ত। প্রত্যেকটা ছবি একটা গাছের কাণ্ডের। ভালো করে দেখলে বোঝা যায় কাণ্ডের উপর কারো নাম লেখা আছে। নামগুলো ভালো করে লক্ষ্য করল নিশিকান্ত। যে কজন তার চেনা তারা কেউ বেঁচে নেই। স্বপ্নময় তার সাথে তামাশা করছে এরকম একটা সম্ভাবনা এতক্ষণ তার মনে উঁকি দিচ্ছিল।
এই মুহূর্তে সেটা দপ করে নিভে গেল। ছবিগুলো নামিয়ে রেখে সে বলল, এটা শুধু তুই গেলেই দেখতে পাস নাকি অন্যরাও পাবে? জানি না, এর আগে বলিনি কাউকে। গাছটা কি জাতীয় জানিস? না, এতবার জঙ্গলে গেছি কিন্তু ওরকম অদ্ভুত গাছ আর চোখে পড়েনি। শুধু গাছের গায়ে যাদের নাম লেখা আছে তারা কেউ বাঁচেনি। কেউ না, কাউকে ছাড়েনি রাক্ষসে গাছটা। চিনি আমার বাবা মা, কাউকে না। এবার তো গিয়ে দেখলাম আমি নিজে। বেশ কিছুক্ষণ দুজনের কেউ কোনো কথা বলল না। স্বপ্নময় কাগজগুলো নিয়ে খানিক নাড়াচাড়া করল, তারপর আবার সোফার উপর বসে পড়ে বলল, জানি না, হয়তো কিছুই হবে না, পুরোটাই আমার মনের ভুল। তাও একটা উইল করে রাখতে দোষ কি? তুই শেষ কবে গেছিলি ওখানে? আগের সপ্তাহে। কাল ফিরেছি। বাকি ব্যাপারটা বুঝে নিতে দেরি হল না নিশিকান্তর। তবে সমস্ত ব্যাপারটা এখনো বিশ্বাস হচ্ছে না তার। বিড়ালের চোখ দেখে মানুষের মৃত্যুর পূর্বাভাস পাওয়া যায়, এরকম একটা মিথের কথা সে আগে শুনেছে। কিন্তু তা বলে গাছ, ব্যাপারটা একবার হলে না হয় চোখের ভুল ধরে নেওয়া যেতে পারে, কিন্তু ছবার যে ভবিষ্যৎবাণী মিলে গেছে তাকে তো আর নেহাত ফেলে দেওয়া যায় না। আর চোখে একবার বন্ধুর মুখের দিকে তাকিয়ে নেয় নিশিকান্ত। গাঢ় অন্ধকার নেমেছে সেখানে। নিশিকান্তর মনটা খারাপ হয়ে যায়। অন্যের মৃত্যুর কথা আগে থেকে জানতে পারা একটা অলৌকিক ক্ষমতা বটে, কিন্তু নিজের মৃত্যুর কথা জেনে ফেললেই সে ক্ষমতাটা অভিশাপ হয়ে ওঠে। জোর করে হেসে ওঠে নিশিকান্ত। যাই বল, তোর মতো শক্ত ছেলে এত সহজে ভেঙে পড়বে তা কিন্তু আমি ভাবতে পারি। একটা গাছেই কি না কি লেখা আছে আর সেই দেখে তুই উইল লিখতে বসেছিস। তোর কাছে এখনো ব্যাপারটা তামাশা মনে হচ্ছে? তা নয়, কিন্তু এতটা গুরুত্ব দেওয়ার কিছু আছে বলে আমার মনে হয় না। তোর জায়গায় আমি থাকলে গাছটাকেই উপড়ে ফেলতাম আগে। কথাটা বলে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নিশিকান্ত। স্বপ্নময় আরেকটা সিগারেট চালিয়ে ঠোঁটের ডগায় ধরে বলে, কাগজগুলো দেখে নে ভালো করে। বলছিস যখন তখন না দেখে তো উপায় নেই। তবে আজকের মতো এগুলো আমায় বাড়ি নিয়ে যেতে হবে। বেশ, আপত্তি নেই। আর ছবিগুলো? মাথা নেড়ে সায় দিল স্বপ্নময়। নিশিকান্ত উঠে পড়ল। তারপর কাগজপত্র ব্যাগের ভিতর ঢোকাতে ঢোকাতে বলল, আচ্ছা আজ তাড়া আছে, চলি তাহলে। আমি তো ভেবেছিলাম গলায় দড়ি দিতে চলেছিস। তোর হয়তো ব্যাপারটাকে পাগলামি মনে হওয়া স্বাভাবিক, কিন্তু এতদিন ধরে তোরা আমাদের উইল এক্সিকিউট করছিস, আমি চাইনি আমারটা তুই ছাড়া অন্য কেউ করুক। দরজার দিকে বেশ খানিকটা এগিয়ে গেছিল নিশিকান্ত। এবার থেমে গিয়ে বলে, তো মানে? স্বপ্নময়ের ঠোঁটের পাশে আশ্চর্য একটা হাসি খেলে যায়। সিগারেটটা ছুঁড়ে ফেলে দিয়ে সে বলে, আমি তো একবারও বলিনি আমি মরতে চলেছি। সে কি, কাছের কাণ্ডে এবার কোনো নাম দেখিসনি? নিশিকান্ত অবাক হয়ে জিজ্ঞেস করে, হ্যাঁ সে দেখব না কেন, তবে আমার নাম নয়। এই শীতের দিনে মাঝরাতে ঘুম ভেঙে গেলে আপনি জানলা খুলে দিতে পারেন। দেখবেন বাইরে এক নৈসর্গিক দৃশ্য। চাঁদের আলো গায়ে মেখে শহর ঘুমিয়ে আছে। ফুরফুরে ঠান্ডা হাওয়া ঢুকবে ঘর দিয়ে। তবে মনের জানলা বেশিক্ষণ খুলে রাখবেন না। জানলা দিয়ে কি শুধু চাঁদের আলোই ঢোকে? শুনছিলেন স্টিফেন কিং এর কাহিনী দ্য ডিউনস অবলম্বনে মিডনাইট হরর স্টেশনের গল্প মৃত্যুর ছায়া। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।